উর্মির বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনি যদি একজন শিক্ষিত, আপনি নিশ্চয়ই শিক্ষিত, আপনি নিশ্চয়ই একজন চৌকস কর্মকর্তা হিসেবে আপনার বিসিএস হয়েছে, আপনার বিবেককে আপনি একা প্রশ্ন করবেন উর্মি, যে আপনি এরকম একটা অন্ধকার শাসন, এরকম একটা বর্বর শাসন, এরকম একটা মিথ্যাচারের শাসন, এরকম একটা চোর ডাকাতের শাসন, যারা তিনবার আমাদেরকে ভোট থেকে বঞ্চিত করেছে, যারা ভোট চুরির জন্য পৃথিবীতে আমার মনে হয় পদক পাওয়ার মতো কাজ করেছে, সেরকম একটা রেজিমকে আপনি সমর্থন দিচ্ছেন। আবরার ফাহাদ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, উর্মিও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল। দুইজনেরই তো স্বাধীনতা আছে, দুই স্বাধীনতার দুইটা রূপ। আবরার ফাহাদ হচ্ছেন একজন ইন্ডিভিজুয়াল, উনি ওনার মত প্রকাশ করতে পারেন স্বাধীনভাবে, উনি বাংলাদেশের সরকারের বিরুদ্ধে কিছু বলেন নাই, উনি একটা আগ্রাসী রাষ্ট্রের হেজিমনির বিরুদ্ধে লিখেছিলেন। আর উর্মি সরকারি কর্মকর্তা হয়ে সরকারের ব্যাপারে, সরকার প্রধান ব্যাপারে কথা বলেছেন। আবরার ফাহাদকে যখন এভাবে পানের তৃষ্ণা পিটিয়ে পিটিয়ে সাপ পিটার মতো, এখন তখন আপনি কোন স্ট্যাটাস দিয়েছিলেন কিনা, আপনার হৃদয় নাড়া দিয়েছিল কিনা, মুক্তিযুদ্ধের যে চেতনার কথা, অভিপ্রায়ের কথা আপনি বলেন, আবরার ফাহাদের হত্যা কি মুক্তিযুদ্ধের সপক্ষের কাজ? সেটা কি আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে প্রস্ফুটিত করেছে না ভুলুণ্ঠিত করেছে? তখন কেন আপনার মনে হয় নাই যে আবরার ফাহাদকে হত্যা করা হয় নাই, আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, সবুজ লাল পতাকাকে হত্যা করা হয়েছে? সেই বিবেক আপনার নাই। কথা হচ্ছে যে সংবিধান সংস্কার কমিটিতে যাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে এদের বেশিরভাগই আমি চিনি এবং এরা যথেষ্ট যোগ্য লোক, এবং এখানে তরুণদেরকে সন্নিবেশিত করা হয়েছে, এটাও আমি মনে করি যে এটা ভালো একটা উদ্যোগ, যে নতুনদের কাছ থেকেও আমাদের একটা অভিপ্রায় আকাঙ্ক্ষা আমরা এখানে সংযুক্ত করতে পারবো। আর যেহেতু এই কমিশন আরো অভিজ্ঞদের মতামত নেবেন, সেখানে কিন্তু তারা অভিজ্ঞ লোকদেরকে, আরো যাদেরকে তারা মনে করবেন, বা অন্যান্য, বা সরোরবা যেটা বলেছেন যে আরো কারো মতামত নেওয়ার সুযোগ থাকলে সেটা কিন্তু তারা করবেন, আমি যতটুকু জানি আর কি। তো সুতরাং আমি মনে করি যত একটু বিলম্ব হলেও কমিটিটা করা হয়েছে এবং তারা ভালোভাবে কাজ করবেন এবং আমরা সবাই মিলে এটাকে সহযোগিতা করব। এটা হচ্ছে আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে সংবিধান পুনর্লিখন বিষয়টি এসেছে, কারণ আসলেই সত্য কথা যে সংবিধানকে, আমাদের সংবিধানটাকে আরো বোধগম্য করে সহজ মানুষের ভাষায় এটাকে পুনর্লিখন করা যেতে পারে, কারণ সংবিধানের অনেক ভাষা দুর্বোধ্য, দেশের অধিকাংশ মানুষ এই সংবিধান সম্পর্কে জানে না, বুঝে না, ভাষাগুলো সম্পর্কে তাদের অনেক দুর্বোধ্যতার কারণে তারা অনেক কিছুকে, তাদের একটা ভীতি তৈরি আছে, ভীতি আছে সংবিধান সম্পর্কে। 3 নম্বর কথা হচ্ছে সংবিধান যতই ভালো হোক, আমাদের সংবিধানে তো আপনার, আমি সবসময় বলি কি, আমাদের সংবিধানে কি দুর্নীতি বৈধ? আমাদের আইনে, আমাদের দেশের প্রচলিত বিধানে কি রাতের বেলায় ভোট, আগের রাতে ভোট নেওয়ার বিধান কি আছে? আমাদের সংবিধান অনুসারে যদি আমরা চলি, তাহলে কি এত দুর্নীতি, এত টাকা পাচার, হ্যাঁ, যেখানে প্রধানমন্ত্রীর পিয়ন 400 কোটি টাকার মালিক হতে পারে, একটা ছাত্রলীগের জেলা উপজেলা পর্যায়ের নেতা 200 কোটি, 2000 কোটি টাকার পাচার করতে পারে, এটা কি, এগুলোকে আইন মেনে আর সংবিধান মেনে হয়েছে? সুতরাং সংবিধান থাকলেই বা খুব ভালো একটা, যেখানে দ্বিকক্ষ থাকুক বা এক কক্ষ থাকুক, কিংবা সংবিধানে আপনার আমরা যেটা বলছি মেয়াদের কথা যেগুলো আসছে থাকুক, এটা থাকতে হবে, এটা সত্য কথা। সংবিধান তো মানতে হবে, সংবিধান অনুসারে চলার ব্যাপারটা তো করতে হবে। আপনি যতই কঠোরতা, যতই নিয়ম কানুন রাখেন, আমরা তো রেখেছিলাম, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে ছিল না? ছিল তো। কিন্তু রাজনৈতিক দলগুলোই তো সেই সব তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে ফেল করিয়ে দিয়েছে। এটার জন্য আওয়ামী লীগ যত বড় দায়ী, বিএনপিরও এখানে একটা দায় আছে। সুতরাং আমাদেরকে অতীত থেকে শিক্ষা নিতে হবে, এবং আমি ডক্টর ইউনূসের সাথে পার্টলি একমত যে রিসেট বাটন ক্লিক করে আমাদের ভুলগুলোকে ফিরিয়ে আনা যাবে না, এবং অতীতে যদি আমাদের কোনো গৌরবোজ্জ্বল দিক থাকে সেটাকে আবার সেট করতে হবে। রিসেট বাটন ক্লিক করে কিন্তু আমরা সব মুছে দেই না, যেগুলো দরকারি সে হচ্ছে যে আপনি যেটা বলেছেন যে প্রধান উপদেষ্টার সাথে আমাদের যে বৈঠক হয়েছে, আমাদের এই বৈঠক কিন্তু নিউজ হয়েছে, পাবলিকলি আমরা ব্রিফ করেছি, সেখানে আমরা আমাদের 6টা পর্যালোচনা তুলে ধরেছি এবং 11টা প্রস্তাব আমরা দিয়েছি সুনির্দিষ্টভাবে। অনেকেই আমাদেরকে এটার জন্য সাধুবাদ জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন, যে সুনির্দিষ্ট
আমরা যখন অবজারভেশন গুলো দিচ্ছিলাম তখন আমরা কিন্তু প্রধান উপদেষ্টাকে বলেছি যে আপনি হয়তো মন খারাপ করতে পারেন, কারণ আমাদের এই পর্যালোচনাগুলোতে কিছুটা আমরা সমালোচনা মূলক একটা পর্যালোচনা আছে। উনি বলেছেন না, কোনো অসুবিধা নেই, আপনাদের যে কোনো কথা আমি শুনবো। আমাদের সে পর্যালোচনায় আমরা প্রথমত ওনাকে ধন্যবাদ জানিয়েছি যে আপনি যে দুটি ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে এবং জাতিসংঘে যে আপনি ভাষণ দিয়েছেন, প্রত্যেকটাতে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা একজন যোগ্য লোকের নেতৃত্বে আমরা আমাদের দেশটা এসেছে। এবং আপনি সেখানে কিন্তু একটা স্বপ্নের কথা বলেছেন, আপনি সেখানে কিছু অভিপ্রায় প্রতিজ্ঞার কথা বলেছেন। তো এইটা আমাদের মনে আশা জাগিয়েছে, এই জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানিয়েছি। এটা আমাদের একটা পর্যালোচনা যে উনি ওনার স্পিচগুলো ভালো ছিল এবং দিক নির্দেশনামূলক ছিল। 2 নম্বরে আমরা যেটা বলেছি যে এত বাধা বিপত্তি, এত ক্রাইসিস, এত বড় একটা ড্যামেজের পরে আপনার উপদেষ্টারা যারা কাজ করছেন তাদের মধ্যে বেশ কিছু উপদেষ্টাদের কাজে আমরা দেখছি যে বেশ গতিশীলতা আছে। যেমন আমরা বলেছি অর্থ উপদেষ্টা যে কাজগুলো গ্রহণ করেছেন, স্পেশালি ধরেন ব্যাংকগুলোকে একটা শৃঙ্খলায় আনা, তারপরে বিভিন্ন টাকা পাচার হওয়ার বিষয়টাকে, পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া, বিভিন্ন জায়গায় আমাদের যে সমস্ত স্যাংশন গুলো। নির্বাচনের ব্যাপারে আপনাদের কি অভিমত ছিল বা সংস্কারের ব্যাপারে, মানে টাইমলাইনের ব্যাপারে আর কি, রোড ম্যাপ যেটাকে বলা হচ্ছে যে আপনি তো জানার কথা, আমরা একমাত্র টাইম ফ্রেমের একটা কথা বলেছি যে 1.5 থেকে 2 বছরের মধ্যে, 2 বছর, সরি 1.5 থেকে 2 বছরের মধ্যে সংস্কারগুলো করে আমরা বলেছি যে আপনাকে নির্বাচনের তারিখ ঘোষণা করা সম্ভব। আমরা সেখানে একটা হিসাবও দিয়েছি কিভাবে সম্ভব। তো সেজন্য কথা হচ্ছে যে আমি যেটা মনে করি, যেটা সরোয়ার ভাই বলেছেন, সরোয়ার ভাই একটু কঠোরভাবে বলেছেন, আমাদেরকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে হাসিনা। প্রথম কথা হচ্ছে যে ছাত্ররা যদি এই রক্তস্নাত বিজয়টা আমাদের না এনে দিতেন, সরোয়ার ভাই কিছুটা বলেছেন যে আমরা এখন অনেক আরো বেশি গভীর অন্ধকারে থাকতাম। আপনার মনে থাকার কথা যে সরকারের এই দুর্নীতিবাজ কর্মকর্তারা বলেছিলেন যে 6 মাসেও আপনার মেট্রো রেল চালু করা সম্ভব না, এবং সেখানে কয়েক শত কোটি টাকা, হাজার কোটি টাকার হিসাব তারা দিয়েছিলেন। কিন্তু দেখা গেল যে খুব অল্প টাকাতেই আমাদের মেট্রো রেল আবার চালু হয়েছে। আমাদের বিটিভির যে স্টুডিওগুলো ছিল সেগুলো তাদের নিজস্ব ব্যবস্থাপনা তারা চালু করতে পেরেছে। সুতরাং যদি এই হাসিনা, আপনার নামের নাম যদিও এটা আমি বলতে বাধ্য হচ্ছি, যে শেখ হাসিনা যদি টিকে থাকতো বা টিকে যেত বা আর্মিকে দিয়ে গুলি করে মেরে ক্ষমতা আসীন থাকতো, তাহলে বাংলাদেশে আপনি একটা অন্ধকার জগৎ পেতেন। যেই কথাটা আজকে আপনি উর্মিকে উদ্দেশ্য করে বলেছেন, আমি উর্মির বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনি যদি একজন শিক্ষিত, আপনি নিশ্চয়ই শিক্ষিত, আপনি নিশ্চয়ই একজন চৌকস কর্মকর্তা হিসেবে আপনার বিসিএস হয়েছে, আপনার বিবেককে আপনি একা প্রশ্ন করবেন উর্মি, যে আপনি এরকম একটা অন্ধকার শাসন, এরকম একটা বর্বর শাসন, এরকম একটা মিথ্যাচারের শাসন, এরকম একটা চোর ডাকাতের শাসন, যারা 3-3বার আমাদেরকে ভোট থেকে বঞ্চিত করেছে, যারা ভোট চুরির জন্য পৃথিবীতে আমার মনে হয় পদক পাওয়ার মতো কাজ করেছে, সেরকম একটা রেজিমকে আপনি সমর্থন দিচ্ছেন এবং বলছেন যে আপনি সেটাকে সমর্থন দিয়ে যাবেন এবং তাদেরকে আপনি ওন করছেন। তো সো এই ধরনের অন্ধ কিছু মানুষ, বিবেক বর্জিত কিছু মানুষ কিন্তু আমাদের সমাজে আছে, এবং এই বিবেক বর্জিত মানুষগুলো আছে বলেই আমাদেরকেও কিন্তু, আপনি দেখেন সরকার পরিবর্তনের নিয়মতান্ত্রিক পদ্ধতি কি? সরকার পরিবর্তনের নিয়মতান্ত্রিক পদ্ধতি হচ্ছে নির্বাচন। তাহলে আপনি নির্বাচন বন্ধ করে দিলেন, 3-3বার নির্বাচন বন্ধ, শুধু জাতীয় নির্বাচন না, উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যন্ত মানুষ তাদের ভোট নির্দিষ্ট প্রার্থীকে দিতে পারে না। ইভেন লাস্ট ইলেকশনে আওয়ামী লীগের লোকেরাও আওয়ামী লীগকে ভোট দিতে পারে না, যে যাকে মনে হয়েছে তার সমর্থন থাকবে না তাকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয় না। এরকম একটা কলুষিত নির্বাচনেও এই কাজটা হয়েছে। সেকেন্ড হচ্ছে যে এই রকম ক্ষেত্রে আমরা কি দেখি, রাজপথে আন্দোলন। রাজপথে আমরা যখন আন্দোলন করতে গিয়েছি তখন গুম, খুন, গুলিবর্ষণ, সাউন্ড গ্রেনেড, নির্বিচারে গুলিবর্ষণ, শত শত মানুষকে 5ই মে, 28শে অক্টোবর, 27শে আগস্ট, এই ধরনের ঘটনাগুলো আমাদের জানা আছে। সুতরাং আপনাকে নিয়মতান্ত্রিক ভাবে শান্তিপূর্ণ উপায়ে আপনাকে ক্ষমতা থেকে সরানোর সব পথ বন্ধ করে দিয়েছেন। অর্থাৎ
এই যে জুলাই আগস্টে এই যে মেসাকার হয়েছে, এই যে মানুষ রাস্তায় নেমে এসেছে, এই যে মানুষ পুলিশ স্টেশন পুড়িয়ে দিয়েছে, এই যে মানুষ আপনার গণভবন রেড করেছে, গণভবন তো জনগণের ভবন, তাই না? সেখানে তো কখনো জনগণ যেতে পারে না, কিন্তু জনগণ একদিনে গিয়েছে সেই 5ই আগস্ট, এবং জনগণ গিয়ে সেই গণভবনকে আজকে জাদুঘরে পরিণত করেছে। সুতরাং মনে রাখতে হবে এই যে তাণ্ডব যেটাকে আপনারা বলছেন, এই যে গণরোষ যেটাকে আপনারা বলছেন, এটার জন্য দায় আপনাদের, আপনারাই এই গণরোষটা তৈরি করতে বাধ্য করেছেন। আজকে আপনি দেখেন, আপনি যখন উর্মির বাক স্বাধীনতার কথা বলতে যাবেন, আপনি বলতে পারবেন না, কারণ তখন শত শত হাজারো হাজারো উর্মির বাক স্বাধীনতার প্রশ্ন আসবে। আপনার কি মনে নাই আবরার ফাহাদের কি অপরাধ ছিল? আবরার ফাহাদ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, উর্মিও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল। দুইজনেরই তো স্বাধীনতা আছে, দুই স্বাধীনতার দুইটা রূপ। আবরার ফাহাদ হচ্ছেন একজন ইন্ডিভিজুয়াল, উনি ওনার মত প্রকাশ করতে পারেন স্বাধীনভাবে, উনি বাংলাদেশের সরকারের বিরুদ্ধে কিছু বলেন নাই, উনি একটা আগ্রাসী রাষ্ট্রের হেজেমনির বিরুদ্ধে লিখেছিলেন। আর উর্মি সরকারি কর্মকর্তা হয়ে সরকারের ব্যাপারে, সরকার প্রধান ব্যাপারে কথা বলেছেন। দুইটাই বাক স্বাধীনতা, দুটার প্রকাশ কি ঘটনাটা ঘটেছে। এখন উর্মিকে যদি আপনি প্রশ্ন করি যে আপনাকে যদি আমরা এখন সমর্থন দিতে যাই, আপনার বাক স্বাধীনতার কথা বলতে যাই, সাধারণ মানুষ আমাদেরকে প্রশ্ন করবে আবরার ফাহাদের ব্যাপারে উর্মি কিছু বলেছিল কিনা। আবরার ফাহাদকে যখন এভাবে পানের তৃষ্ণা পিটিয়ে পিটিয়ে সাপ পিটার তখন আপনি কোনো স্ট্যাটাস দিয়েছিলেন কিনা, আপনার হৃদয়ের নাড়া দিয়েছিল কিনা, মুক্তিযুদ্ধের যে চেতনার কথা, অভিপ্রায়ের কথা আপনি বলেন, আবরার ফাহাদের হত্যা কি মুক্তিযুদ্ধের সপক্ষের কাজ? সেটা কি আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে প্রস্ফুটিত করেছে না ভুলুণ্ঠিত করেছে? তখন কেন আপনার মনে হয় নাই যে আবরার ফাহাদকে হত্যা করা হয় নাই, আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, সবুজ লাল পতাকাকে হত্যা করা হয়েছে? সেই বিবেক আপনার নাই। সেজন্য আমি বলবো উর্মিকে শাস্তি আইনগতভাবে যেটা হবে সেটা আইনের ব্যাপার, এবং যেই সিনিয়র আইনজীবী তাকে ডিফেন্ড করতে চেয়েছেন সেটাও তার স্বাধীনতার ব্যাপার, কিন্তু বিবেকের কাছে, যুক্তির কাছে উর্মিকে এটা স্বীকার করতে হবে, উনি যতই স্বাধীনতার সপক্ষের শক্তি হিসেবে নিজেকে দাবি করেন, মূলত উনি ফেসিবাদের শক্তি, উনি ফেসিবাদের একজন অন্ধ সমর্থক, এবং এই ফেসিবাদের অন্ধ সমর্থকদের কারণেই আজকে আমাদের বাংলাদেশটা এরকম একটা অন্ধকার যুগে এসে ফিরে এসেছে, অন্ধকার যুগে মানে প্রতিস্থাপিত হয়েছে, স্থাপিত হয়েছে।